এর কারণে ইউনূস সাহেবের সময় ভারতের সাথে যেমন ছিল, যেই রাজনীতি তারেক রহমান সাহেব আসার পর নির্বাচিত সরকার আসলে পরে অনেক কিছু ঠিক হয়ে যাবে, হয় নাই। ইভেন ভিসা শিথিলতাও হয় নাই। তখন মনে হইল যে ওই তারেক রহমান যে খালেদা জিয়ার রাজনীতি তথা যদি ইউনূস সাহেবদের রাজনীতিও ধরি, সেই জায়গাটায় উনি আছেন। সেক্ষেত্রে এই যে ঘটনাটা ঘটলো, সেটা ভারতের সাথে যে সম্পর্কটা, এটা জটিল থেকে জটিলতর করে আসছেন। কথাগুলো কেন বলছি? তারপরে ধরেন একজন দায়িত্বশীল মন্ত্রী বলছিলেন নির্বাচন হওয়ার পর আর কোনো মব থাকবে না। নির্বাচন হওয়ার পর জীবিত লোককে পিটায় মারা হয়েছে কুষ্টিয়ার। এটা কেন কথাগুলো বলছি? তার 100 দিনের রাজনীতির ক্ষেত্রে নৌকার পানি যেদিক দিয়ে উঠুক তলায় গিয়ে জমে। যেহেতু কালেকটিভ বডি এই সমস্ত সরকারের সময়, সুতরাং যেখান থেকে যে যা কিছু করুক ব্লেমটা টপের কাছে চলে যায়, সেটা তাকে দিতে হবে। এইবার আসেন বাজেট। বাজেট আমি বুঝি না, আমি অর্থনীতিবিদ না। আমি খুব রেসপন্সিবল লোকের মতো বলতেছি যে আমি অর্থনীতি বুঝি না, বাজেটও বুঝি না। শুধু এইটুকু বুঝি আয় ব্যয়ের হিসাব। ফ্যামিলিও বাজেট করে, রাষ্ট্রও বাজেট করে। ফ্যামিলির বাজেট হলো পকেটে টাকা আছে, তার উপরে কত খরচ করুন, কত জমাবো। আর রাষ্ট্রের বাজেট হলো আগে খরচেরটা তৈরি করে যে আমার কোন কোন খাতে খরচ হবে, আর আয়টা আসবে কোন কোন খাতে বলে সেটা আমি ধরে নিলাম সমান সমান ব্যালেন্স। উনি কিভাবে আনবেন না আনবেন ওই বিতর্কে আমি যাচ্ছি না। এখানে আমি একটা সাজেশন দিতে চাই সরকারকে। শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন। এবং আমি দাবি করে বলতেছি আমার সাজেশনটা সুন্দর। আমি আবার রিপিট করছি, আমার সাজেশনটা সুন্দর হবে। উনি শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন, তার ব্যাপার। উনি 14,500 কোটি টাকা বাজেট করছেন ফ্যামিলি কার্ডে। এই ফ্যামিলি কার্ডে উনি 41 লক্ষ কার্ড দিবে বা এই ধরনের একটা হিসাব নিকাশ আছে। কাকে দিবেন? ফ্যামিলির, পরিবারের মহিলাকে। কোনো সন্দেহ নাই, গ্রামগঞ্জ যদি একটা মহিলা মাস শেষে 2,500 টাকা পায়, ডেফিনেটলি বিশাল একটা টাকা তাদের কাছে আজও। এটার মানে হচ্ছে আমাদের অর্থনৈতিক দৈন্যতা কোন লেভেলে, সেইটাই অঙ্কটা ভালো। তারপর যদি সেই পরিবার মনে করে সবাই মিলে না এই টাকাটা খরচ করবো না, জমাবো, তাহলে বছর শেষে 30,000 টাকা হবে। সরকার 5 বছরে থাকলে 5 বছরে 1.5 লাখ টাকা তার কাছে হবে। 1.5 লাখ টাকা দিয়ে কী করবে? কোন একটা খাতে খরচ করে ফেলবে। ফ্যামিলি কিন্তু ফ্যামিলির জায়গায় পড়ে থাকবে, ফ্যামিলির কিন্তু কোনো উন্নয়ন হবে না, টাকাটা শেষ। এইটার জন্য আমি বিকল্প সাজেশন দিচ্ছি। আপনি যদি একটা লোকের ট্রেন্ড আপ করেন, বিদেশে পাঠাবেন, একটা ছেলে বা মেয়ে যাদের বয়স 20, 22, 25 থেকে 30-এর কোটায়, সারা বাংলাদেশে বহু আছে, আর জব তো নাই আমার দেশে। সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রী সাহেবরা যে বড় বড় কথা বলেন, বিদেশে গিয়ে ভিক্ষা করেন। কি ভিক্ষা? ভাই আমার কিছু লোক নেন, আমার কিছু ছেলে মেয়ে নেন। ওরা বলবে আমরা এই স্কিল্ড লোকগুলো নিব, ওয়েল্ডার নিব, তো ইলেকট্রিশিয়ান নিব, নয় নার্স নিব, ইত্যাদি ইত্যাদি বলবে। প্রশিক্ষণ দেন, প্রশিক্ষণ দিয়ে এদেরকে পাঠান। কেন বলি? 14,500 কোটি টাকায় পার হেড যদি ট্রেনিং 50,000, পাঠাইতে 2 লাখ, 2.5 লাখ টাকা খরচ হয়, 5,80,000 ছেলে মেয়েকে আপনি বিদেশ পাঠাইতে পারবেন। ক্যালকুলেশন করা আমার। এখন এই ট্রেনিং দিয়ে যদি আপনি তাদেরকে পাঠিয়ে দেন, তাহলে কি হবে? পাঠিয়ে দিয়ে বলবেন তোমরা 2 বছরের মধ্যে আমার টাকা ফেরত দিবা। সবাই দিবে, তাহলে আমার টাকা ফেরত পাচ্ছি। 2, তারপর তুমি বিদেশে কাজ করবা, সে ফরেন রেমিটেন্স পাঠাবে, যেটা পাঠাবে সে ফরেন রেমিটেন্স। 3, ওই ফ্যামিলির একটা টেকসই সচ্ছলতা আসলো, এবং পরবর্তীতে সে তার ছোট ভাইকে, সে তার বোনকে সে নিতে পারবে। এই সাজেশনটা আমি দিছি। 14,500 কোটি টাকায় আপনি 2.5 লাখ টাকা পার হেড খরচ হলে 1 বছরে 5,80,000 ছেলে মেয়ে পাঠাইতে পারবেন। সরকারের কাছে মানে তারেক রহমান সাহেবের প্রতি আমার প্রস্তাব যে আপনি ফ্যামিলি কার্ডটাকে ঘুরে, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি এই দেশে একসেপ্ট করবে না তার দলের লোকগুলা। কেন করবে না? এই কার্ডের সিংহভাগ দলের পকেটে চলে যাবে। সাইদ ভাই, আপনাকে জিজ্ঞেস করি, আবার রাজ্জাকি সাহেব কতগুলো কথা বলছিলেন যে সরকারের মন্ত্রীরা যে ধরনের কথাবার্তা বলেছেন, এবং যেই ধরনের আলটিমেটলি দায় তো আসলে যিনি টপ ম্যানেজমেন্ট এবং প্রাইম মিনিস্টারের, তার মন্ত্রী পরিষদ থেকে এগুলো কথা বলছে। এবং উনি একই সাথে ফ্যামিলি কার্ড নিয়েও প্রসঙ্গ হচ্ছে, এই 2,500 টাকা করে একটা ফ্যামিলিতে আসলে বছর শেষে 1.5 লাখ টাকা থাকে, এটা দিয়ে কী হবে? আপনি যদি একটু তার কথার সাথে শেষ করে 3 মাসের মূল্যায়নটা করেন, তারপর দ্বিতীয় প্রশ্নে যাব। জি, আপনাকে ধন্যবাদ, এবং আমার সহ আলোচক শ্রদ্ধেয় আবু হেনা রাজ্জাকি ভাই সহ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সরকারের 3 মাস না 3.5 মাস অতিক্রম করলো, 3 মাস ক্রস করে ফেলেছে। আমরা 6 মান্থস ধরেছিলাম একটা হনিমুন টেনিওর, কিন্তু আপনি দেখুন সরকার শুরুটা কিন্তু সুন্দরভাবে করতে পারেনি। ওত নেওয়ার পরের দিনই রমজানের একটা ধকল তার সামনে এসে পড়েছে। এরপরে ইরান এবং আমেরিকা যে যুদ্ধ, সেই যুদ্ধের বাস্তবতায় বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে সংকট তৈরি হলো। সেই জায়গা থেকে আমাদের বাজারেও এর প্রভাব পড়লো, এবং বেশ ভয়াবহ প্রভাবই পড়লো। সরকার সেগুলো মোকাবেলা করলো। এই জায়গাগুলোতে বেশ সফলভাবেই করেছে বলে আমি মনে করি, এবং বিশ্বের অনেক দেশে শাটডাউন পর্যন্ত করতে হয়েছিল, কিন্তু আমরা ওই বাস্তবতার দিকে যাইনি। রাজ্জাকি ভাই যে কথাগুলো বললেন,
আমি দুই তিনটে জায়গায়, যেমন রাজ্জাকি ভাই মবের একটি কথা তুললেন যে সরকারের অনেক কিছুই সফল, উনি যেগুলো বলেছেন সেটা রিপিট না করাই বেটার। যেমন মব নিয়ন্ত্রণের কথা বলেছেন যে মব আর সহ্য করা হবে না। দেখুন, আমরা রাজ্জাকি ভাই কুষ্টিয়ার একটি এক্সাম্পলের কথা বলেছেন, কিন্তু সরকার গঠনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এরকম মবের ঘটনা প্রত্যেক দিন 2-4টা খবর আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা পেতাম এবং আমরা পরিবেশনও করতে হতো আমাদেরকে। এখন 12 ফেব্রুয়ারির পরে হুট করে তো বলেনি যে জিরো করে ফেলবো, আবার যদি কেউ বলে যে একেবারে শূন্যে নামিয়ে আনবো মব, এটা কিন্তু সম্ভব না। একটা ওয়েব চলছে, এই ওয়েবটা পর্যায়ক্রমে নিয়ন্ত্রণে নিতে হবে, এটা হুট করে নদীর ঢেউ থামানো যায় না। এবং আপনি দেখবেন ভূমিকম্প, ইদানিং আমাদের মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পের পরে একটা আফটার শেক বলে একটা জিনিস থাকে, আফটার শেককে কিন্তু আপনি এড়াতে পারবেন না। তেমনি যিনি দায়িত্বশীল মন্ত্রী বলেছিলেন যে নির্বাচনের পর মব নিয়ন্ত্রণে আনা হবে, হ্যাঁ, নিয়ন্ত্রণে এসেছে কিনা সেটা হচ্ছে বিষয়। নিয়ন্ত্রণে তো এসেছে, এখন তো কথায় কথায় চাইলেই কাউকে দোসর ট্যাগ দিয়ে তার অফিসের কক্ষে বা স্কুলের প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানো বা কোনো ইউনিভার্সিটির শিক্ষককে একেবারে দিগম্বর করে দেয়া, সেই ঘটনাগুলো তো ঘটছে না। যেমন রাজ্জাকি ভাই কিন্তু মবের একেবারে আইনি যে সংজ্ঞাটা, এটা কিন্তু রাজ্জাকি ভাই প্রথম দিয়েছেন। হ্যাঁ, তো রাজ্জাকি ভাইয়ের সংজ্ঞা ধরেই আমার সাথে রাজ্জাকি ভাইয়ের অনেক দিনের সম্পর্ক, উনি বলেছেন রাষ্ট্রীয় একটা মব। সেই রাষ্ট্রীয় মবটা কি আছে? সেই ডিবেটে তো যাইতে চাইনি আমি। আপনি তো টানতেছেন কেন? তাহলে আমি আপনার সংজ্ঞাটা নিচ্ছি, সেটা ঠিক আছে, আপনার সংজ্ঞাটা ধরেই তো আমি সাংবিধানিক মব, হ্যাঁ, অর্থনৈতিক মব, রাষ্ট্রীয় বলছি, অনেক ধরনের। ওনার সংজ্ঞাটা আমার মনোপুত হয়েছে। দেখুন, রাষ্ট্র কিন্তু এখন আর মব করছে না, হুট করে কাউকে জঙ্গি বলে ধরে নিয়ে যাচ্ছে না। ভিন্ন মতের একজনকে দমন করবার জন্য রাষ্ট্রীয় যে কোনো একটা নিপীড়নমূলক আইন প্রয়োগ করছে না। এই জায়গাগুলো কি নিয়ন্ত্রণ না? এটা অবশ্যই নিয়ন্ত্রণ। আমি বলছি না যে শূন্যে নামাতে পেরেছে, শূন্যে নামাতে সময় লাগবে। গত 17 বছরের জাঙ্ক, ময়লা আবর্জনা, এটা কিন্তু চাইলেই 17 মাসে শেষ করা এত সোজা না। মাননীয় প্রধানমন্ত্রীর গত মঙ্গলবারের একটি বক্তব্য কোট করেই আমি বলতে চাই যে দেখুন, প্রতিশোধ নিলে প্রতিশোধ নেয়াই যায়, এবং প্রতিশোধ, মানুষ কিন্তু জন্মগতভাবেই একটা প্রতিশোধ পরায়ণ মানসিকতায় থাকে, এটা তার হিউম্যান নেচার। কিন্তু সেই জায়গা থেকে উনি একটি কথা বলেছেন, আমি এই কথাটি আমার কাছে খুব ভালো লেগেছে, যে উনি বলেছেন যে এখনও মেরুদণ্ড এক্সরে করলে হাড়টা বাঁকা হয়ে লেগেছে, জোড়া লেগেছে, আমার মাঝে মাঝে ব্যথা হয়, তারপরেও তিনি প্রতিশোধ চান না। আসলে প্রতিশোধ দিলেও তো আর আমার এটা তো আর সুস্থ হবে না, ব্যথা কমে যাবে না, স্বাভাবিক হবে না। তার মানে উনি প্রতিশোধ পরায়ণ যে মানসিকতা, যে প্রতিশোধ পরায়ণ যে রাজনীতি বা প্রতিশোধ পরায়ণ সোসাইটি, এটা থেকে একটা ইউনিফাইড সোসাইটি, এটা কিন্তু এক ধরনের রিকনসিলিয়েশনও। এখন রিকনসিলিয়েশন ঘোষণা দিয়ে মাইকিং করে তো আর রিকনসিলিয়েশন করার দরকার নেই। রিকনসিলিয়েশন তো শুধু মানে আইন আদালতের মাধ্যমে করার দরকার নেই। রিকনসিলিয়েশন হতে হবে সমাজের সর্বস্তরে, সবাইকে মিলেই চলতে হবে। যেমন অনেকে ইদানিং বলবার চেষ্টা করেন আওয়ামী লীগকে স্পেস করে দিচ্ছে সরকার। সরকার আওয়ামী লীগকে স্পেস করছে না, সরকার তার নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করছে। ধরুন একজন আওয়ামী লীগ করে বা অন্য একটা যে কোনো মতাদর্শের রাজনীতি করতে পারে, সরকার কিন্তু চাইলেই তাকে প্রিভিয়াস রিজিমের সময় যেটি হয়েছে, দমনের নামে তাকে জেলখানায় নিয়ে যেতে পারত। বেসিক্যালি তার কোনো অপরাধ নেই, এখন তাকে জেলখানায় ধরে নিয়ে যাওয়া, এটা কি রাষ্ট্রের দায়িত্ব? সরকার এবং রাজনীতি কিন্তু আলাদা জিনিস। সরকার কিন্তু জনগণের সরকার, সকল নাগরিকের সরকার, সকল নাগরিকের ফান্ডামেন্টাল রাইটস নিশ্চিত করা কিন্তু সরকারের দায় এবং দায়িত্ব দুটোই। রাজনৈতিক দল হিসেবে তার রাজনৈতিক দলের ইডিওলজি, একটা রাজনৈতিক দল তার আদর্শ এস্টাবলিশ করবে, এটি দলের কাজ। দল যখন সরকার গঠন করে, হ্যাঁ, একটা আদর্শিক সরকার হয়, কিন্তু ওই সরকারটি গোটা জনগণের। এখন বিএনপি সরকার বা তারেক রহমান সরকার চাইলেই তো যারা আওয়ামী লীগ করেছে সবাইকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া যাবে না, ঠিকও হবে না, এটি আমরা প্রত্যাশাও করি না। জুলাই 24 আমরা প্রায়ই বলে থাকি যে জুলাইয়ের অভ্যুত্থান আমাদেরকে কি দিয়ে গেল, জুলাইয়ের অভ্যুত্থান আমাদেরকে এটা দিয়ে, জুলাই অভ্যুত্থান আমাদের কিচ্ছু দিয়ে যায়নি, জাস্ট শিক্ষা দিয়ে গেছে। আমরা শিক্ষাটি নিতে পেরেছি কিনা? আমার কাছে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাটি নিতে পেরেছেন, জুলাইয়ের বার্তাটি তিনি রিসিভ করতে পেরেছেন যে নো রিভেঞ্জ, আসুন